সবাই ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো দ্রুত। আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি? ইয়েস, ওকে। তাহলে আজকে বলো তো কয় নম্বর ক্লাস? আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস, তাই তো? 10। তো অনেকেই যুক্ত হয়ে গেছো, আজকে একটু তোমাদের নাম টাম পড়ি, তাই না? মীর, সাদি যুক্ত হয়েছো, তারপরে দুর্জয় দাস, এম আবির, তারপরে হাবিব, আফিয়া, অনেকেই যুক্ত হয়েছো। আর লাস্টে সবার নাম আরেকবার, মুশফিকুর রহমান, জাহিদুল। এখন সবাই কমেন্ট করতেছে যেহেতু নাম পড়তেছি। রাতিন, আচ্ছা আচ্ছা, আকাশ, আলমগীর, তীব্র নাকি ত্রিদীপ, ত্রিদীপ দেবনাথ, তারপরে হাবিবা ফেরদৌস, রোকাইয়া আক্তার। ওকে ওকে, সবার নাম পড়ছি, সবার নাম পড়ছি। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের শেষ ক্লাস, 10ম ক্লাস। তো লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম? লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম, লাস্টে একটা টপিক পড়ছিলাম, সেটা হচ্ছে কম্পটন ক্রিয়া। মনে আছে তো? কম্পটন ক্রিয়া বেশ বিশাল একটা ডেরিভেশন আমরা করে ফেলছিলাম। যদিও কম্পটন ক্রিয়ার ডেরিভেশন আমাদের লাগে না, শুধু সূত্রগুলো পড়লেই মোটামুটি হয়, কিন্তু বোঝার আছে তো জিনিসটা, নাকি? তো বোঝার জন্য আসলে আমরা কম্পটন ক্রিয়ার ডেরিভেশনটা আমরা দেখছিলাম। ঠিক আছে, যেহেতু আমরা সাইকেলের ক্লাসগুলো কেন করি? সাইকেলের ক্লাসগুলো করি হচ্ছে শেখার জন্য। ঠিক আছে, যেমন তোমাকে আমি যদি বলি, ধরো এফআরবি ক্লাস, অ্যাডমিশনের ক্লাস এবং সাইকেলের ক্লাস, এগুলোর মধ্যে পার্থক্য কোথায়? সাইকেলের ক্লাসে দেখবা আমরা ডিটেলস একেবারে ডেরিভেশন সহ সব কিছু বুঝে বুঝে প্রত্যেকটা ধাপ করি। কিন্তু এফআরবি ক্লাসটাকে, এফআরবির ক্লাসগুলো কেমন হয়? এফআরবির ক্লাসগুলো হয় কেমন? তোমার এখন ধরো সামনে পরীক্ষা, তো তোমাকে পরীক্ষার্থী হিসাবে ট্রিট করা হবে। ঠিক আছে, শিক্ষার্থী এবং পরীক্ষার্থী দুইটার মধ্যে একটু পার্থক্য আছে আর কি। তো তুমি যখন সাইকেলে পড়াশোনাটা করো তখন তুমি শিক্ষার্থী, অর্থাৎ তোমাকে ডিটেলস আমরা শিখাবো, যতটুকু না শিখাইলে নয়, একেবারে ডিটেলস আমরা শিখাবো, ডেরিভেশন, প্রমাণ, সব কিছু সহ। আর তুমি যখন পরীক্ষার্থী, মানে তোমার একটা পরীক্ষা টার্গেট, তোমার শেখা হয়ে গেছে, এবার কি করতে হবে? তোমার পরীক্ষার পারফরমেন্সটা ভালো করতে হবে। তো পরীক্ষার পারফরমেন্স যাতে ভালো করা যায়, তুমি যেন বেস্ট আউটপুটটা দিয়ে আসতে পারো পরীক্ষার হলে, তো তার জন্য কিছু সিস্টেমেটিক পড়াশোনা দরকার হয়। তো ওই ওই ধাঁচ অনুযায়ী কিন্তু আমরা এফআরবিতে মানে পড়াই। আর ধরো অ্যাডমিশনের ক্লাস, অ্যাডমিশনে তো মনে করো যে আরও অনেক কিছু সিস্টেমের সাথে বা কনসেপ্টের সাথে ধরো আরও অনেক কিছু অ্যাড হয়, আরও অনেক কিছু মাথায় রাখা লাগে। যেমন কম সময়ে দ্রুত অ্যান্সার করা, এই টেকনিকগুলো মাথায় রেখে আমাদের চলা লাগে, যে আমি কম সময়ে মানে শুধু অ্যান্সার করে আসবো, মার্ক বেশি পাবো এমনটা না, কম সময়ে বেশি অ্যান্সার করে বেশি মার্ক নিয়ে আসতে হবে। তো এই আর কি। তো চলো আমরা শুরু করি। আমরা আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের আজকে 10ম ক্লাস। আমরা গত ক্লাসে হচ্ছে লাস্টে কম্পটন ক্রিয়া পড়ছিলাম। তো কম্পটন ক্রিয়ার তোমাদের একটা ম্যাথ আমি হোমওয়ার্ক দিছিলাম। তো আশা করি অনেকে ট্রাই করছো, অনেকে পারছো, আবার অনেকে হয়তো পারো না। তা আমরা কম্পটন ক্রিয়ার ওই যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, এই সূত্রটাই নর্মালি মাথায় রাখি, এবং আমাদের বইয়ে যত ম্যাথ আছে নর্মালি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের ওই সূত্রটা দিয়ে ম্যাথ আছে। বাট তুমি দেখবা বিভিন্ন জায়গায়, বিশেষ করে টেস্ট পেপারে বা কোশ্চেন ব্যাংকে দেখবা শুধু তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস থিটা, এই একটা সূত্র দিয়ে কিন্তু তুমি সব ম্যাথ পারবা না। তো সেই যে ম্যাথগুলো আমরা পারবো না, যে ম্যাথগুলো হচ্ছে আমাদের ঝামেলা হবে, তো সেই টাইপের আমি একটা ম্যাথ তোমাকে দিছিলাম। ঠিক আছে, সেখানে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ, তারপরে ইলেকট্রনের বিক্ষেপ কোণ, এগুলো আমরা বের করতে দিছিলাম। তো চলো দেখি আমরা ম্যাথটা করতে পারি কিনা। তাহলে আমরা আজকে কম্পটন ক্রিয়ার কিছু ম্যাথ করব। হ্যাঁ, তো দেখো কম্পটন ক্রিয়ার সূত্রগুলো একটু ছোট্ট করে বলে নিই। এটা হচ্ছে একটা ফোটন যার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটাকে একটা ইলেকট্রনের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ বা প্রক্ষেপ করা হয়েছে। তো এই কারণে এই ফোটনটার নাম হচ্ছে প্রক্ষিপ্ত ফোটন। এই ফোটনটার নাম ছিল প্রক্ষিপ্ত ফোটন। এই প্রক্ষিপ্ত ফোটনটা গিয়ে ইলেকট্রনটাকে আঘাত করছে, ইলেকট্রনটাকে আঘাত করার পরে যে দিক থেকে এসে আঘাত করছে সেই দিকের সাথে ফোটনটা বিক্ষিপ্ত হয়ে গেছে। ফোটনটা এভাবে বিক্ষিপ্ত হয়ে গেছে। কত কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে ফোটনটা? ফোটনটা বিক্ষিপ্ত হয়ে গেছে থিটা কোণে। এটা ছিল ফোটনের বিক্ষেপ কোণ থিটা। আর ইলেকট্রনটা চলে গেছে এই বরাবর, এই বরাবর ইলেকট্রনটা চলে গেছে।
তাহলে ইলেকট্রনের বেগটা হচ্ছে ভি, ইলেকট্রনের বেগটা ভি, ইলেকট্রনের ভর এম, আর এইটা হচ্ছে ফাই। আমরা যদি ভরবেগ এবং শক্তিগুলো লিখি, ফোটনের ভরবেগ এটা পি ইকুয়াল টু প্রক্ষিপ্ত ফোটনের ভরবেগ এইচ বাই ল্যামডা, এবং শক্তি ই ইকুয়াল টু ছিল এইচ সি বাই ল্যামডা, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তারপরে এর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম হয়ে গেল, তাহলে ভরবেগ পি ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম, আর শক্তি ই ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। তারপরে ইলেকট্রনেরটা আসো, ইলেকট্রনের বেগ ছিল 0, নিশ্চল ইলেকট্রন, তাহলে তখন তার ভর এম নট। তো ভরবেগ কত? ভরবেগ 0, ভরবেগ যেহেতু নাই তো ভরবেগ 0, কিন্তু শক্তি ছিল ই নট, দ্যাট ইজ এম নট সি স্কোয়ার। আর যখন ইলেকট্রন গতিশীল তখন তার ভর এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই √ 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর কত বেগ নিয়ে গতিশীল ইলেকট্রনটা? ভি বেগ নিয়ে গতিশীল। তাহলে এখন তার ভরবেগ পি ইকুয়াল টু এম ভি, এবং তার শক্তি, মোট শক্তি কিন্তু ইকুয়াল টু এম সি স্কোয়ার। আর আমি যদি ইলেকট্রনটার গতিশক্তি বলি, ইলেকট্রনের যদি গতিশক্তি বলি, কাইনেটিক এনার্জি ই কে, সেটা হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার। এটা ছিল কিন্তু, দেখো তোমার খাতায় এগুলা লেখা আছে। আর ম্যাথ করার জন্য যা যা মনে রাখতে হবে, আমি গত ক্লাসে তো একেবারে ইন ডিটেল সব কিছু লিখে দিছি। এখন আসো ম্যাথ করার জন্য যতটুকু দরকার হবে, একেবারে নিতান্ত না হইলেই নয়। তাহলে ম্যাথ করার জন্য কম্পোটন ক্রিয়া থেকে কিন্তু ম্যাথ আসে, ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন কিন্তু আসে। তো কম্পোটন ক্রিয়া থেকে একেবারে ম্যাথ করার জন্য যতটুকু না জানলেই নয়। প্রথমটা হচ্ছে ডেল ল্যামডা, অর্থাৎ এটার নাম কি? এটার নাম হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। বিক্ষিপ্ত ফোটন এবং প্রক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস থেটা, 1 মাইনাস কস থেটা। ঠিক আছে, এই সূত্রটা আমাদের লাগবে। ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা। দেখো ভরবেগের সংরক্ষণশীলতা কি ছিল? এক্স অক্ষ বরাবর এইচ ল্যামডা প্লাস 0 ইকুয়াল টু এটার এইচ ল্যামডা প্রাইম কস থেটা প্লাস এটার এম ভি কস ফাই। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর কি ছিল? ওয়াই অক্ষ বরাবর 0 0 0 প্লাস 0, ওয়াই অক্ষ বরাবর সাইন। তাহলে উপরের লাইনে যা সাইন বসাই দিবা, মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস। তাহলে এইচ বাই ল্যামডা প্রাইম সাইন থেটা মাইনাস এম ভি সাইন ফাই। ঠিক আছে, এবার আসো শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা শক্তি এইচ সি বাই ল্যামডা, শক্তি এম নট সি স্কোয়ার, শক্তি এইচ সি বাই ল্যামডা প্রাইম প্লাস এম সি স্কোয়ার। অনেকে বলতে ভাই এই সূত্রগুলো লেখার জন্য কি এই চিত্র আঁকতে হবে, একে তারপর লিখতে হবে? না, চিত্র কল্পনায় চিত্র ভাষায় তুলবা। ল্যামডা, তারপরে ইলেকট্রনকে ধাক্কা দিল, হয়ে গেল ল্যামডা প্রাইম, ইলেকট্রনের বেগ হয়ে গেল ভি। তাহলে যখন ছিল ল্যামডা তখন শক্তি এইচ সি বাই ল্যামডা, ধাক্কা দেওয়ার পরে তাহলে এইচ সি বাই ল্যামডা প্রাইম। ঠিক আছে, দেখো আমি শক্তির সূত্রটা কিভাবে লিখবো। তাহলে ধাক্কা দেওয়ার আগে ছিল ল্যামডা, তাহলে শক্তি ছিল এইচ সি বাই ল্যামডা, আর ধাক্কার পরে এইচ সি বাই ল্যামডা প্রাইম। ইলেকট্রন স্থির ছিল, তাহলে তার শক্তি এম নট সি স্কোয়ার, ইলেকট্রন গতিশীল, তাহলে তার শক্তি এম সি স্কোয়ার। শেষ হয়ে গেল। এটার জন্য চিত্র আঁকা লাগবে? নো, চিত্র কিন্তু আঁকা লাগবে না। ঠিক আছে, তাহলে এই সূত্রটা শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা কিন্তু লাগবে। তো মোটামুটি তোমার ম্যাথ করার জন্য কম্পোটন ক্রিয়া থেকে যত ধরনের যাই ম্যাথ আসুক, তোমার এইটুকু মাথায় রাখলেই ম্যাথ হয়ে যাবে। তোমার ওই বড় ডেরিভেশন এখন ভুলে গেলেও চলবে। তাহলে চলো আমরা এবার একটা ম্যাথ শুরু করি। বলা হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, একটা ফোটন গিয়ে একটা ইলেকট্রনকে ধাক্কা দেয়,
ধাক্কা দেওয়ার পরে ফোটনটা বিক্ষিপ্ত হয়ে যায় 60 ডিগ্রি কোণে, ফোটনটা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে যায়, ফোটনটা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে যায়, গিয়ে ফোটনটা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গিয়ে সে একটা সোডিয়াম পাতকে, ফোটনটা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গিয়ে সোডিয়াম পাতকে আঘাত করে, এই যে সোডিয়াম পাত, যার কার্যাপেক্ষক 2.23 ইলেকট্রোভোল্ট, আর ইলেকট্রনটা এই বরাবর চলে যায়। তো এরকম একটা চিত্র দেওয়া আছে আর বলা আছে এটার ল্যামডা হচ্ছে 4000 আর্মস্ট্রং, ল্যামডা 4000 আর্মস্ট্রং। 1 নম্বর কোশ্চেন, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ও শক্তি নির্ণয় করো। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ও শক্তি নির্ণয় করো। আর 2 নম্বর, বিক্ষিপ্ত ফোটনটি ধাতব পাত হতে ইলেকট্রন নির্গত করতে পারবে কি? ইলেকট্রন নির্গত করতে পারবে কি? যদি পারে তবে কত গতিশক্তির ইলেকট্রন? যদি পারে তবে কত গতিশক্তির ইলেকট্রন নির্গত করবে? কত গতিশক্তির ইলেকট্রন নির্গত করবে? ঠিক আছে, বলো। হ্যালো, ও মাইক ডিসকানেক্ট হয়ে গেছে কেন? দেখি। ও আচ্ছা, এই যে মাইক কানেক্ট হয়ে গেছে, আবার মাইক কানেক্ট হয়ে গেছে, সরি। ওকে, হাদিকা ফেরদৌস, তোমার নাম পড়ছি হাবিবা ফেরদৌস। ভাই আগের দিনের ম্যাথের ডাটা কি ভুল ছিল? দেখি ভুল ছিল কিনা, দেখবো আমরা। ওকে, তো চলো শুরু করি। একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে প্রক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং বিক্ষিপ্ত ফোটনের বিক্ষেপণ কোণ 60 ডিগ্রি। তো প্রথমে আমাদের চাইছে বিক্ষিপ্ত ফোটনের, তুমি এই অংশটুকু সাইডে সরাও। দুইটা কনসেপ্ট একসাথে জোড়া লাগা হয়েছে। কোন দুইটা কনসেপ্ট? ফটোতড়িৎ ক্রিয়া আর কম্পটন ক্রিয়া। এই বলো তো, ফটোতড়িৎ ক্রিয়া আর কম্পটন ক্রিয়ার মধ্যে পার্থক্য কি? দুইটাই ফোটনের সাথে ইলেকট্রনের সংঘর্ষ। কম্পটন ক্রিয়াতেও একটা ইলেকট্রনকে গিয়ে ফোটন হিট করে, আর ফটোতড়িৎ ক্রিয়াতেও কোনো ধাতব পাতে ইলেকট্রনকে গিয়ে ফোটনই আঘাত করে। দুইটার মধ্যে পার্থক্য কি বলো তো? বলো পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্যটা কি বলো? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কোনো ধাতব পাতে বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে যখন ফোটন গিয়ে হিট করে তখন ধাতব পাত থেকে ইলেকট্রন মুক্ত হওয়ার ঘটনাটাকে বলা হয় ফটোতড়িৎ ক্রিয়া। কিন্তু একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন যার সাথে কারো কোনো বন্ধন নেই, ওটা একটা ফ্রি ইলেকট্রন, ওর সাথে কারো কোনো বন্ধন টন্ধন নেই, ধাতব পাতে আবদ্ধ কোনো ইলেকট্রন না। এরকম একটা ইলেকট্রনকে ফ্রি স্পেসে যদি একটা ফোটন গিয়ে আঘাত করে তাহলে সেটাই হচ্ছে কম্পটন ক্রিয়া। ঠিক আছে, এই পার্টিকেলটার সাথে ইলেকট্রনটার সাথে ফোটনের সংঘর্ষটাই হচ্ছে কম্পটন ক্রিয়া। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এবার আসো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য শক্তি। তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাইলে শক্তিও পেয়ে যাবা। তুমি যদি এর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম পাও তো শক্তিও পেয়ে যাবা এইচ সি বাই ল্যামডা প্রাইম। তাহলে আসো 1 নম্বর, আমরা ল্যামডা প্রাইম বের করতে চাই। তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু ছিল এরকম। তাহলে আমরা ল্যামডাটাকে এই পাশে নিয়ে যাই, ল্যামডা প্লাস এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস থিটা। তো চলো মান বসাই। ল্যামডা হচ্ছে 4000 আর্মস্ট্রং, তাহলে 4000 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 করো, দেখি কে পারো আগে। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই এম নট 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 সি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 1 মাইনাস কস থিটা কস 60 ডিগ্রি। তাহলে দেখো তো কত আসছে, অ্যান্সারটা বলো। করো করে অ্যান্সারটা বলো, আমার কাছে ক্যালকুলেটর নেই, করে অ্যান্সারটা বলো। দেখো 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটারই পাবা। দেখো
দেখো তো এটা পাও কিনা। 4 × 10⁻⁷ মিটার। হ্যাঁ, ওকে ডান। তাহলে হয়ে গেল 1 নম্বর ডান। এবার এখান থেকে শক্তি বের করতে পারবে না? এখান থেকে শক্তি বের করবা ই ইকুয়াল টু hc/λ'। বুঝছো? ক্লিয়ার? পারবা? এবার শোনো, খুব ভালো করে শোনো। হয় নাই, তুমি যদি এটা লিখে দিয়ে আসো তুমি পাবা 0। কেন 0? 4 × 10⁻⁷ মিটার মানে কি জানো? 4000 অ্যারমস্ট্রং। 4 × 10⁻⁷ মিটার মানে 4000 অ্যারমস্ট্রং। কত অ্যারমস্ট্রং? 4000 অ্যারমস্ট্রং। শেষ ক্লাসেও ধোকা দিলাম। হ্যাঁ, শেষ ক্লাসেও ধোকা। 4000 অ্যারমস্ট্রং। তাহলে পরিবর্তনটা কই হইল? ল্যামডা প্রাইম বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়ে যাবে। প্রক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের সমান সমান থাকবে না। তো এখান থেকে 4000 অ্যারমস্ট্রং নিয়ে আসে, দেখো করে দেখো। তো পরিবর্তন কই হইল? পরিবর্তনই তো হইল না। আর তুমি বলতে পারো ভাই পরিবর্তন হয় না, এখন কি করবেন? পরিবর্তন তো হবে, অবশ্যই হবে। পরিবর্তন হবে না, গত ক্লাসে দেখছিলাম কত ডিগ্রি কোণের জন্য পরিবর্তন হবে না, 0 ডিগ্রি কোণের জন্য পরিবর্তন হবে না। এখানে কোনটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। পরিবর্তন তো অবশ্যই হবে। তাহলে ভাই কি হইলো? এটা অ্যান্সার যে এরকমই আসলো। এইবার শোনো খুব ভালো করে, খুবই ভালো করে শোনো। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা, পার্থক্য কোনটুকু? এইটুকু তো পার্থক্য, এই যে এইটুকু। এই মানটা অনেক অনেক বেশি না। এমনিতেই দেখো, এমনিতেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য এমনিই খুবই কম। তারপরে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আরো অনেক অনেক কম পরিবর্তনটা। তো এটা খুবই ক্ষুদ্র মান, ওই খুবই ক্ষুদ্র মানেরই আসলে তো আমরা হিসাব করি। তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন তো হবে, অবশ্যই হবে। তো সেই খুবই ক্ষুদ্র পরিবর্তনের আসলে আমরা হিসাবটা করি। এখানে পরিবর্তন হয়েছে, তুমি ক্যালকুলেটর চাপ দাও ভালো করে। দেখো ক্যালকুলেটর তুমি পুরো 4 × 10⁻⁷ মিটার পাও নাই। 4 পয়েন্ট আরো কিছু ছিল, 4-এর পরে আরো কিছু একটু ছিল। দেখো কি, 4000 × 10⁻10 তার সাথে যোগ 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34, 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন -31 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8। বুঝতে পেরেছ? 1 মাইনাস cos থিটা। তাহলে cos কত ডিগ্রি? cos 60 ডিগ্রি। দেখো এটার অ্যান্সার ছিল 4.00001212 ইন্টু 10⁻⁷ মিটার। আর যদি আর্মস্ট্রং এককে বলি তাহলে 4000.01212 এত আর্মস্ট্রং। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই বুঝতে পারছো? ওকে, তাহলে এই ম্যাথটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে ডাব্বা দিয়ে আসতা। ম্যাক্সিমাম 95% স্টুডেন্ট কিন্তু এখানে ডাব্বা মেরে আসতো। ও ভাবতো 4.0000 4টা জিরো আর লিখে আমি কি করব, 4 × 10⁻⁷ লিখে দিই। ও কিন্তু এটাই মনে করতো, আর এটা মনে করে কিন্তু ধরাটা খাইতো। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে এখানে কিন্তু এখানে একটা ভুল হওয়ার বিশাল বড় ফাঁদ পাতা আছে। এই ফাঁদে যেন আমি না পড়ি। ঠিক আছে? এবার আসো, শক্তি চাইছে, আর তো শক্তি বের করা তো আর কেউ আটকাইতে পারবে না তোমার। ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। তাহলে 6.626 ইন্টু 10⁻⁻34 গুণ 3 × 10⁸ ল্যামডা প্রাইম 4000.01212 ইন্টু 10⁻⁻10। এটা জুলে পাবো। কোন এককে? জুল এককে। তাহলে একে ভাগ দিয়ে দাও একবারে, 1.6 ইন্টু 10⁻⁻19 কোন এককে? ইলেকট্রোভোল্ট এককে পাবো। তাহলে 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 নিচে 4000.01212 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19। তাহলে 3.1059 এত ইলেকট্রোভোল্ট। ঠিক আছে? এত ইলেকট্রোভোল্ট। কি বোঝা গেছে? তাহলে এখান থেকে ইয়ের মানটা পেয়ে গেলাম, শক্তির মানটা পেয়ে গেলাম। এইবার আসো, কম্পটন ক্রিয়ার সাথে জুড়ে দেওয়া হয়েছে ফটোতড়িৎ ক্রিয়া। ঠিক আছে? দিয়ে একটা উদ্দীপক বানানো হয়েছে। এই ফোটনটা যেটা বিক্ষিপ্ত ফোটন, সে গিয়ে এবার সোডিয়াম পাতকে আঘাত করছে, সোডিয়াম ধাতব পাতকে আঘাত করছে। সোডিয়াম ধাতব পাতের কার্যাপেক্ষক দেওয়া আছে। এখন দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যের
সরি এই শক্তির বা এই তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন গিয়ে যখন সোডিয়াম পাতে আঘাত করবে তখন তার থেকে ফটোতড়িৎক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন মুক্ত করবে। কার্যাপেক্ষক দেওয়া আছে, যদি কার্যাপেক্ষকের চেয়ে বেশি শক্তি সম্পন্ন ইলেকট্রন আপতিত হয়, সরি ফোটন আপতিত হয়, তাহলে এটা হবে। কিন্তু কার্যাপেক্ষকের চেয়ে যদি কম মানের ফোটন আপতিত হয়, এই ফোটনের শক্তি যদি এটার যদি শক্তি এর চেয়ে কম হয় তাহলে হবে না। তো ফোটনের যে শক্তিটা আমি পাচ্ছি সেটা এর চেয়ে বেশি, তাহলে 2 নম্বর ই ইজ গ্রেটার দেন 5। তাহলে ইলেকট্রন নির্গত হবে কিনা, প্রথম কথাটা ছিল ধাতব পদার্থে ইলেকট্রন নির্গত হতে পারবে কিনা, তাহলে হ্যাঁ ইলেকট্রন নির্গত হবে, ধাতব পদার্থে ইলেকট্রন নির্গত হবে। এবার যদি পারে তো কত শক্তি ইলেকট্রন নির্গত হবে, পারবে না, এটা তো ফটোতড়িৎক্রিয়ার ম্যাথ। তাহলে আসো করে ফেলি। কি ছিল সূত্র, মূল সূত্র E = 5 প্লাস Kmax মানে হাফ mv²। তাহলে ই এর মানটা হচ্ছে এইটা, ই এর মান হচ্ছে এইটা 3.1059 ইন্টু 10⁻⁻6। ফাই এর মান হচ্ছে 2.23 1.6 সরি 1.6 তো দিই নাই, 59 গুণ 1.6 ইন্টু 10⁻⁻19। ফাই এর মান 2.23 1.6 ইন্টু 10⁻⁻19। আর কেম্যাক্স হচ্ছে হাফ mv², ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 আর v²। তাহলে 3.1059 গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 মাইনাস 2.23 গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19, এটা গুণ 2 ভাগ 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন -31 দিয়ে √ওভার অ্যান্সার। তাহলে অতএব ভি এর মান 5.54 ইন্টু 10⁵ এত মিটার পার সেকেন্ড। ডান, বুঝতে পারছি? ওকে গুড, সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। এবার 2 নম্বর বলা হচ্ছে 0.5 অ্যারমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কোনো ইলেকট্রনকে আঘাত করে বিক্ষিপ্ত হয়, এক নম্বর বিক্ষিপ্ত ফোটনের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করো। বিক্ষিপ্ত ফোটনের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। আর 2 নম্বর নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। সর্বোচ্চ গতিশক্তি নির্গত বললে কেমন যেন একটু শোনাইলো, এর চেয়ে বিক্ষিপ্ত বলি, কারণ ইলেকট্রনকে আঘাত করছে, নির্গত তো আর করে নাই, এটা হচ্ছে বিক্ষিপ্ত। নির্গত হলে আসলে ফটোতড়িৎক্রিয়া বুঝাই, বুঝতে পারছো? বাংলা কথা বুঝতে পারছো? তো বিক্ষিপ্ত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো, এবং সর্বোচ্চ বেগ ও ভর নির্ণয় করো। ওকে, নাও আগেরটা একটু দেখাবো বললো, নাও দেখালাম। ডান, আগেরটা ডান। ওকে, তো চলো এবার দেখো কি বলছে, 0.5 অ্যারমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটন। আসো ধাপে ধাপে আগাই। তাহলে এই যে ফোটন, এর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের গিভেন, ল্যামডা গিভেন 0.5 অ্যারমস্ট্রং। তারপরে ইলেকট্রনকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে ফোটন বিক্ষিপ্ত হয়ে গেছে, ল্যামডা প্রাইম জানি না কত।
এই ল্যামডা প্রাইমটা আমাদের বের করতে বলছে। কিন্তু কেমন ল্যামডা প্রাইম, ভালো করে পড়ো। বিক্ষিপ্ত ফোটনের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য, গত ক্লাসে পড়াইছিলাম। সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কখন হবে? তরঙ্গদৈর্ঘ্যের মান সর্বোচ্চ হবে কখন? যখন 90 ডিগ্রি কোণে, অর্থাৎ পুরো 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে ফিরে আসবে তখন। তাহলে সেই ক্ষেত্রে থেটার মান সর্বোচ্চ পাওয়ার জন্য ল্যামডা প্রাইম ম্যাক্সিমামের জন্য থেটার মানটা কত হইতে হয়? ফোটনের বিক্ষেপ কোণটার মান কত হইতে হয়? 180 ডিগ্রি হইতে হয়। ওকে, তো হয়ে গেছে, শেষ। থেটার মানটা বুঝে গেছি, থেটার মানটা বুঝে গেলেই তো পারে যাবো এখন। তা আমাদের এই ল্যামডা ম্যাক্সটা বের করতে বলছে, তাহলে ল্যামডা প্রাইম ম্যাক্সিমামটাই বের করতে বলছে। ওকে, তাহলে ল্যামডা প্লাস এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস থিটা। না, এবার মানগুলো বসাও। ল্যামডার মান 0.5 ইন্টু 10⁻⁻10, এইচের মান 6.626 ইন্টু 10⁻⁻34, এম নট 9.11 ইন্টু 10⁻31 গুণ 3 ইন্টু 10⁸, 1 মাইনাস কস থিটা কজ 180 ডিগ্রি। ঠিক আছে, একবারে আমরা লিখতে পারতাম কজ 180 মানে হচ্ছে 2, এই যে 2h ডিভাইডেড বাই এম নট সি, এটাও চাইলে আমরা একবারে লিখতে পারতাম। তাহলে 2 ইন্টু 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 ডিভাইডেড বাই 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন -31 ইন্টু 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8, তার সাথে যোগ 0.5 10⁻⁻10 অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন -10। তাহলে এটা হচ্ছে 5.4848 ইন্টু 10⁻⁻11 এত মিটার। এটা হচ্ছে ল্যামডার মান। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডান। এখন আসো 2 নম্বর কোশ্চেন। বিক্ষিপ্ত ইলেকট্রনের, এই যে ইলেকট্রনটা এদিকে চলে আসবে, বিক্ষিপ্ত ইলেকট্রন, এই যে বিক্ষিপ্ত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ম্যাক্সিমামটা বের করতে বলছে। সর্বোচ্চ গতিশক্তি ম্যাক্সিমামটা বের করতে বলছে। আচ্ছা, সর্বোচ্চ গতিশক্তি আগে বলো, গতিশক্তি বের করা যায় কিভাবে, আর তারপরে সর্বোচ্চ। আচ্ছা, গতিশক্তি বের করতে গেলে বেগ লাগবে না? গতিশক্তি বের করতে গেলে কি লাগবে? বেগ। তাহলে 2 নম্বর ই কে, গতিশক্তি ই কে ইকুয়াল টু এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। প্রথম ভুল, এখানে অনেকগুলো ভুল, তার মধ্যে প্রথম ভুল হাফ এম ভি স্কয়ার লেখা যাবে না। মোট শক্তি এম সি স্কয়ার, নিশ্চল অবস্থায় শক্তি ছিল এম নট সি স্কয়ার, গতিশক্তি মোট শক্তি থেকে নিশ্চল শক্তি বিয়োগ। তাহলে এটা হচ্ছে প্রথম ভুল, এই ভুলটা করা যাবে না। তাহলে গতিশক্তি হচ্ছে এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। আচ্ছা, তুমি গতিশক্তি বের করবা, এম নটের মান জানো, এম নটের মান এই যে 9.11 ইন্টু 10⁻31, সি স্কয়ার মান জানো, জানি না কোনটা, এই যে এম এর মানটা জানি না। এখন অনেকে বলতে ভাই এম এর মানটা জানি না, বের করে নিব। দেখেন এম ইকুয়াল টু এম নট √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। হ্যাঁ, তাই তো, এই সূত্র দিয়ে তো এম এর মানটা বের করা যায়। এম এর মানটা, এম নটের মান 9.11 ইন্টু 10⁻31, এম নটের মান 1 এর মান 1, সি স্কয়ার, সি এর মান জানি না কার মান, আবারও ভি এর মানটা জানি না। তুমি জানো ইলেকট্রন এই যে কত বেগ নিয়ে যাচ্ছে জানো? তাহলে ভি এর মানটা জানি না, এই যে ভি জানি না। তাহলে গতিশক্তি কেমনে পাবো? ভিটা যদি জানতে পারি তাহলে সেখান থেকে এম জানবো, এম জানলে গতিশক্তি জানবো। ভিটা এবার কেমনে জানতে পারি বলো? ভিটা এবার কিভাবে জানতে পারি? স্যার 1 নম্বর ভুল হয়েছে ভাই, আগের ম্যাথটা একটু রিচেক দেন। আগের ম্যাথে কি সমস্যা, কোথায় সমস্যা হয়েছে? ঠিক আছে, গতিশক্তি চাইছে, যদি পারে তবে কত গতিশক্তি ইলেকট্রন নির্গত হবে। ও আচ্ছা, আমি বেগ বের করে ফেলছি। আচ্ছা, গতিশক্তি, তাহলে তো গতিশক্তি হয়েই গেছে, গতিশক্তি। আচ্ছা, এটা বের করি নাই। গতিশক্তি ই কে হচ্ছে E-5। ঠিক আছে, এটা কিন্তু ফটোতড়িৎ ক্রিয়ার গতিশক্তি, তখন কিন্তু আমরা হাফ এম ভি স্কয়ার লিখতে পারি। বুঝতে পারছো? ফটোতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনের গতিশক্তি হাফ এম ভি স্কয়ারটা আমরা লিখতে পারি, কারণ বেগের মান অনেক কম, 10⁵ আলোর বেগের তুলনায় অনেক কম।
এই কারণে আমরা ফটোতড়িৎকারের ক্ষেত্রে কিন্তু গতিশক্তি আবার চিন্তা করো না এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার লিখতে পারলে তো খুবই ভালো, লিখতে পারলে তো খুবই 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 ভালো, ঠিক আছে, কিন্তু দরকার নাই, কারণ বেগের মান অনেক কম, আমরা হাফ এম বি স্কোয়ার দিয়ে চালাই দিতে পারি, কিন্তু এখানে তো ভাই হবে না। তাহলে আমাদের কি লাগবে? ভি লাগবে। ভি জানলে এম জানবো, এম জানলে পরে গতিশক্তি জানবো। এখন ভি জানছি না, তাহলে ভি জানার কি উপায়? ভি জানার উপায় দেখো, আসো সূত্রে আসো। ভি জানার উপায় হচ্ছে দেখো, এই যে তুমি থেটাটা জানো, থেটা জানো, এইচ বাই ল্যামডা প্রাইম, ল্যামডা প্রাইমের মানটা বের করছো, ঠিক আছে। তুমি কি করবা? তুমি এখান থেকে কি করবা? এম বি কস ফাই সমান সমান এইটা মাইনাস এইটা, এম বি সাইন ফাই এটা সমান সমান এইটা, দুইটা সমীকরণ পাবা। সেই দুইটা সমীকরণ একবার বর্গ করে যোগ করে দিবা, আর একবার হচ্ছে ভাগ করে দিবা, ভাগ করলে ফাই পাবা। এখন ফাইয়ের মানটা যদি এখানে বসাই দাও, ফাইয়ের মানটা যদি এখানে বসাই দাও, এখান থেকে ভি বের করতে পারবা, ঠিক আছে। ফাইয়ের মানটা এখানে বসাই দিলেই তুমি এখান থেকে ভি পেয়ে যাবা, বুঝতে পারছো? ফাইয়ের মানটা যদি জানো তাহলে সেখান থেকে এম বি পেয়ে যাবা, বা বর্গ করে যোগ করে দিলে তুমি সেখান থেকে এম বি পেয়ে যাবা। তো এই কাজটা আমরা করতে পারি, কিন্তু কত ঝামেলা, এত ঝামেলায় তো আমরা যাব না। তাহলে ইলেকট্রনের গতিশক্তি বের করার কি আর কোনো সহজ মেথড আছে? আছে, এবং এখানে একটা চমৎকার চালাকি আছে, এখানে একটা চমৎকার চালাকি আছে। চালাকিটা কি? চালাকিটা হচ্ছে দেখো, শক্তির সংরক্ষণশীলতার দিকে তাকাও না, তাকাও। এই যে দেখো, নিঃশব্দে তোমার হিন্ট দিয়ে দিচ্ছি। বলো বুঝছো কিনা? তোমার গতিশক্তি লাগবে, নিঃশব্দে তোমার আমি হিন্টস দিয়ে দিলাম গতিশক্তি, আর এইখান থেকে গতিশক্তি, তাই না? বুঝছো না? এই যে এম সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটাই তো গতিশক্তি। আর এই এইচ সি বাই ল্যামডা প্রাইমকে এই পাশে নিয়ে আসো, এইচ সি তো ধ্রুবক, এটা তো তুমি জানোই, ল্যামডার মানও জানো, ল্যামডা প্রাইমে জানো, দেখো গতিশক্তি কত সহজে বের করা যাচ্ছে। তাহলে আমাদের এত ঝামেলা করার দরকার আছে? আমি এম জানি না, এম জানার জন্য ভি এর কাছে যাব, ঠিক আছে, কত ঝামেলা। আবার ভি জানার জন্য ওই ভরবেগের সংরক্ষণশীলতা দুইটা সূত্রে যাব, ধুর, এগুলো করবোই না, আসো নাও। তাহলে গতিশক্তি এটা আমরা ভরবেগের ওই শক্তির সংরক্ষণশীলতা লাইনটা থেকে আনবো। এইচ সি বাই ল্যামডা প্লাস এম নট সি স্কোয়ার ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা প্রাইম প্লাস এম সি স্কোয়ার। তাহলে অতএব গতিশক্তি ইকে সেটা হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা সমান সমান, এটা ওই পাশে নিয়ে গেলাম, এইটা তাহলে এই পাশে, এইচ সিকে কমন নিলাম, 1/λ প্রাইম। এবার আসো মানগুলো বসাই, এইচ এর মান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 গুণ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 1/λ 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 1/λ প্রাইম, কই ল্যামডা প্রাইম? এই যেটা, তাহলে 5.4848 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 এত মিটার। এইখান থেকে তুমি গতিশক্তিটা বের করবা। এবার আমার একটা প্রশ্ন আছে যে ভাই ভালো করে প্রশ্ন পড়েন, আপনি আন্দাজে ম্যাথ করতেছেন, বলছে বিক্ষিপ্ত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো। সর্বোচ্চ গতিশক্তি তখনই পাবো যখন থেটার মানটা 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি হবে, তখনই। লেখা থামাও একটু শোনো। কেন 180 ডিগ্রি হলে, কেন 180 ডিগ্রি হলে ইলেকট্রনের গতিশক্তিটা সবচেয়ে বেশি হবে? কেন? যখন 180 ডিগ্রি হবে থেটার মান, তখন ল্যামডা প্রাইমের মানটা হবে সবচেয়ে বেশি। ল্যামডা প্রাইমের মানটা সবচেয়ে যদি বেশি হয়, ভালো করে শোনো, তাহলে 1/λ প্রাইম হবে সবচেয়ে কম, 1/λ প্রাইম হবে সবচেয়ে কম। 1/λ প্রাইম যদি সবচেয়ে কম হয়, তাহলে 1/λ থেকে সবচেয়ে কম জিনিসটা বিয়োগ হবে, সবচেয়ে বেশি জিনিসটা থাকবে, সবচেয়ে বেশি জিনিসটা থাকবে, সেটাই তো গতিশক্তি। কি বোঝা গেছে? তাহলে আমি আরেকবার বলি, যদি সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনটাকে দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে কোণের মানটা 180 ডিগ্রি হবে। তার জন্যই কোণের মান 180 ডিগ্রি হলেই আমি গতিশক্তিটা পাবো সর্বোচ্চ, ইকে ম্যাক্সিমাম হবে, ইকে ম্যাক্সিমাম হবে।
গতিশক্তি 180 ডিগ্রি, সরি, গতিশক্তি সর্বোচ্চ হবে থিটা 180 ডিগ্রি হলে। কেন? কারণ থিটা 180 ডিগ্রি হলে ল্যামডা প্রাইম হবে সবচেয়ে বেশি। তো ল্যামডা প্রাইম যদি সবচেয়ে বেশি হয় তাহলে 1/λ প্রাইম সবচেয়ে কম। তো সবচেয়ে কম জিনিসটা যদি 1/λ থেকে বিয়োগ হয়ে যায় তাহলে অনেক বেশিটা থাকলো, সবচেয়ে বেশিটা থাকলো, সবচেয়ে কম বিয়োগ হয়ে গেলে সবচেয়ে বেশিটা থাকলো, তো সবচেয়ে বেশিটা থাকবে, তখন গতিশক্তি হবে সবচেয়ে বেশি। ঠিক আছে? এইখানে তো কোণ লাগবে না? লাগবে ভাই, লাগবে। কারণ এই ল্যামডা প্রাইমের মানটা যে তুমি বসাবা, ওই ল্যামডা প্রাইমের মানটা সবচেয়ে বেশি হবে কোণ থিটা কতর জন্য? 180-র জন্য। তোমার 1-এর সাথে 2-এর সংযোগ আছে। তাহলে এখন এখান থেকে যদি আমি গতিশক্তি নির্ণয় করি তাহলে কত পাচ্ছি? 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 গুণ 1 ডিভাইডেড বাই 0.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 মাইনাস 1 ডিভাইডেড বাই 5.4848 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 3.6131 গুণ 10 টু দি পাওয়ার -15 ভাগ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19। দেখো অনেক বেশি গতিশক্তি, 22582.376 এত ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, এত ইলেকট্রোভোল্ট যদি মেগাতে নিয়ে যাই তাহলে 0.02258 এত মেগা ইলেকট্রোভোল্ট আসছে। অ্যান্সার আসছে? দাদা ক্যালকুলেশন আরেকবার করেন, কেন ভুল হয়েছে? (6.626) এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 গুণ 1/0.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 মাইনাস 1 ডিভাইডেড বাই 5.4848 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 ও -11। এখানে মনে হয় ভুল করছি। হ্যাঁ 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 হ্যাঁ, সরি আমি এখানে 10 বসাই ফেলছি, বুঝছো, ভুলে। 3.5140 গুণ 10 টু দি পাওয়ার -16 এত জুল 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ। হুম 2196.26 এত ইলেকট্রোভোল্ট। তবে মেগা করার দরকার নেই। ঠিক আছে, এবং সর্বোচ্চ বেগ ও ভর নির্ণয় করো। এইবার দেখো তুমি গতিশক্তি পেয়ে গেছো না? বলো, গতিশক্তি তুমি পেয়ে গেছো না? তাহলে গতিশক্তি পেয়ে গেলে এবার তুমি ভর আর বেগ বের করবা। তো সর্বোচ্চ গতিশক্তির জন্য সর্বোচ্চ বেগ হবে, আর বেগের মান যত বেশি হবে, দেখো বেগের মান যত বেশি হবে তত কিন্তু এম এর মানও বেশি হবে। কারণ কোনো বস্তু আলোর বেগের কাছাকাছি বেগ দিয়ে গতিশীল তার ভর বাড়ে। ভরের আপেক্ষিকতায় কি হয়? ভর বাড়ে, তাহলে ভরও হবে সবচেয়ে বেশি। বেগ, গতিশক্তি বেশি, বেগ হবে বেশি, বেগ বেশি, ভরবেগ বেশি, সরি ভর বেশি। যদি মিনিমাম চাইবে না, মিনিমাম মানে তো 0, মিনিমাম চাইবে না। একজন বলছে ভাই মিনিমাম যদি চাই, ভাই মিনিমাম তো চাইবে না। মিনিমামের জন্য কোণের মান 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে তো ল্যামডা প্রাইম একই। তো ল্যামডা প্রাইম যদি একই তুমি বসাও 1/λ - 1/λ প্রাইম একই জিনিস, তো গতিশক্তি থাকবে, ইলেকট্রন তো গতিশক্তি থাকবে না। ম্যাক্সিমামটা হয়, মিনিমামটা হয় না। মিনিমামটা তো 0, এটা চাইবে না তো। তাহলে এবার তাহলে কিভাবে ভর বের করা যায় দেখো। তাহলে ভর নির্ণয়, বেগ নির্ণয়। দেখো ইকে ইকুয়াল টু mc² মাইনাস m0c²। এই যে এখান থেকে তুমি ভর পেয়ে যাবা। গতিশক্তি পাইলে না, ইকে পাইলে না। ইকে কত পাইছো? 2196.26 2196.26 ইলেকট্রোভোল্ট। তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 m মাইনাস 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 দিয়ে c² মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার স্কোয়ার, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার স্কোয়ার গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 ভাগ
3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কোয়ার যোগ 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন -31। তাহলে দেখো তো এম এর মানটা 9.149 ইন্টু 10⁻31 এত কেজি আসছে কিনা? আসছে। ওকে, ডান। এবার বেগ, ভর পেয়ে গেছে। এবার বেগ ইকুয়াল টু এম নট √1 - b²/c²। তাহলে এম এর মান 9.149 ইন্টু 10⁻31, এম নটের মান 9.11 ইন্টু 10⁻31। দেখো খুব একটা চেঞ্জ কিন্তু হয় নাই, 1 - b²/c²। তাহলে অতএব ভি ইকুয়াল টু 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন -31 ডিভাইডেড বাই অ্যান্সার। এটাকে বর্গ করে দাও, বর্গ করে দিলাম। তাহলে বর্গ করে দিলে পাইলাম 1 - b²/c², এটা ইকুয়াল টু 0.9914। এবার 1 মাইনাস অ্যান্সার, এটাকে এই পাশে নিলাম 1 মাইনাস অ্যান্সার। তারপর এর সাথে c² গুণ, তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু রুট, এটা যা অ্যান্সার আছে ক্যালকুলেটরে, রুট অ্যান্সার 0.0922c, 0.0922c। দেখো এটা আসছে কিনা। গুড। তাহলে এই তো হয়ে গেল কম্পিউটার ক্লিয়ার ম্যাথ। ঠিক আছে, এবার দেখো তো গত ক্লাসে একটা ম্যাথ দিছিলাম, সেইখানে আমাকে একটু কেউ বলো, আমি ভুলে গেছি ল্যামডার মানটা আমি কত দিছিলাম। আপতিত বা প্রক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত দিছিলাম? প্রক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 0.5 অ্যাংস্ট্রম। ওকে, 0.5 অ্যাংস্ট্রম। এবং বিক্ষেপ কোণ কত দিছিলাম? বিক্ষেপ কোণ ছিল 60 ডিগ্রি নাকি? ওকে, ডান। এবার কোশ্চেন নম্বর 1, বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, ভরবেগ, শক্তি, যা যা নির্ণয় করা যায়। 2 নম্বর, বিক্ষিপ্ত ইলেকট্রনের কোণ, বিক্ষেপণ কোণ নির্ণয় করো। তারপরে ছিল হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রনের ভর, বিক্ষিপ্ত ইলেকট্রনের বেগ, বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি। এই ছিল মনে হয় কোশ্চেনগুলো। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলছি। ঠিক আছে, এটা এখন আমরা পারবো। তাহলে প্রক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 0.5 অ্যাংস্ট্রম, চিত্র রাখলাম না এবার, এটা দেওয়া আছে 60 ডিগ্রি। বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, ভর, বেগ, শক্তি, ভাই তরঙ্গ দৈর্ঘ্য সব কিছু, ল্যামডা প্রাইমটাই সব কিছু। ল্যামডা প্রাইম জানলে সি বাই ল্যামডা প্রাইম মানে এফ, এইচ সি বাই ল্যামডা প্রাইম মানে শক্তি, ভরবেগ এইচ ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম, এটা মানে ভরবেগ। তাহলে ল্যামডা প্রাইমটা বের করলেই সব ডান। ল্যামডা প্রাইম হবে ল্যামডা প্লাস এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস থিটা। তাহলে ল্যামডার মান 0.5 ইন্টু 10⁻−10, 6.626 ইন্টু 10⁻−34 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10⁻31, 3 ইন্টু 10⁸, 1 মাইনাস কস থিটা, cos 60 ডিগ্রি, তাহলে 0.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 প্লাস 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 ডিভাইডেড বাই 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন -31 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8, 1 মাইনাস cos 60 ডিগ্রি। তাহলে 5.1212 ইন্টু 10⁻11 মিটার।
বলো হয়েছে কিনা? ওকে ভাইয়া শোনেন, ভাইয়া বলো, তুমি বললেই আমি শুনবো। এবার বাকিগুলো বের করিও, এগুলো আর আমি করে দিলাম না। ই এইচ সি বাই ল্যামডা প্রাইম, তারপরে এফ সি বাই ল্যামডা প্রাইম, তারপরে ভরবেগ এইচ বাই ল্যামডা প্রাইম, বাকিগুলো বের করে নিবা। নিক্ষিপ্ত ফোটনের কোণ, বিক্ষেপণ কোণ ফাই চাইছে। আরে দেখবা বইয়ে কোনো ম্যাথ নাই যেখানে ফাই নির্ণয় করতে বলে, ঠিক আছে? ফাই নির্ণয় করতে বলে এরকম কোনো ম্যাথ নাই। ইলেকট্রনের বিক্ষেপণ কোণ, ঠিক আছে? তো এই ইলেকট্রনের বিক্ষেপণ কোণ ফাই কেমনে বের করা যায়, এর তো জন্য ভাই কোনো সূত্র নাই। সূত্র এখানে এই যে মূল সূত্র, এখানে তো থেটা ছিল। এইবার জাস্ট এই একটা ম্যাথের জন্য যদি তোমার ফাই বের করতে বলে, এই একটা ম্যাথের জন্যই তোমার এই দুইটা লাগবে, ঠিক আছে? এই দুইটা তোমার এই একটা ম্যাথের জন্যই লাগবে, এই দুইটা। এমভি কস ফাই সমান সমান কি, আর এমভি সাইন ফাই সমান সমান কি, এই দুইটা নিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? ভাগ করে নিয়ে দিব, হ্যাঁ, তাইলেই হয়ে যাবে। তো দেখো সহজ জিনিস, দেখো তো আমি চিত্র না এঁকে তারপরে করতে পারি কিনা। কল্পনায় 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 করতে হবে। এক্স অক্ষ বরাবর যদি লিখি, এক্স অক্ষ বরাবর কি লিখবো, ফোটনের জন্য এইচ বাই ল্যামডা, ফোটন গেল এইচ বাই ল্যামডা, ইলেকট্রন স্থির ছিল তার জন্য 0, আর এটা এইচ বাই ল্যামডা প্রাইম, আর এটা এমভি, তাহলে কজ উপাংশ দুইটারই এইচ বাই ল্যামডা প্রাইম কস থেটা, আর ইলেকট্রনের তো এমভি, তো এমভি সাইন ফাই, সরি এমভি কস ফাই, এমভি কস ফাই। তাহলে এখান থেকে আমরা পাইতাম এমভি কস ফাই, এটা সমান সমান এটা মাইনাস এটা, তাহলে এইচ বাই ল্যামডা মাইনাস এইচ বাই ল্যামডা প্রাইম কস থেটা, সমীকরণ 1। ওয়াই অক্ষ বরাবর এইচ বাই ল্যামডা, ওয়াই অক্ষ বরাবর এইচ বাই ল্যামডা নো, ওয়াই অক্ষ বরাবর 0, 0 প্লাস 0, 0 প্লাস 0 এইচ বাই ল্যামডা প্রাইম সাইন থেটা, এমভি সাইন ফাই, প্লাস হবে না, হবে কি মাইনাস, মাইনাস এমভি সাইন ফাই। একটা কথা মাথায় রাখবা, উপরের লাইনটা লিখতে পারলে এই পাশটা 0 করে এখানে মাইনাস বসে দিবা, তাহলে হয়ে যাবে। আর সাইন কজের জায়গা হবে সাইন, তাহলে এমভি সাইন ফাই এটা ইকুয়াল টু এইচ বাই ল্যামডা প্রাইম সাইন থেটা, সমীকরণ 2। দাও এবার ভাগ দাও, এবার ভাগ দাও 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ দাও, তাহলেই কাজ শেষ। এমভি এমভি কাটাকাটি, সাইন ফাই বাই কস ফাই ট্যান ফাই, তাহলে ট্যান ফাই এটা সমান সমান এইচ কমন যায়, এইচ কমন নিয়ে এইচ কাটে ফেলো, তাহলে কি থাকে, এইচ কমন নিয়ে এইচ কাটলে সাইন থেটা বাই ল্যামডা প্রাইম, আর এখানে 1 বাই ল্যামডা মাইনাস কস থেটা বাই ল্যামডা প্রাইম, কস থেটা বাই ল্যামডা প্রাইম। নাও এবার অতএব থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স, তাহলে সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম 5.1212 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 1 বাই ল্যামডা 0.5 এর মোস্টম, তাহলে 1 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মাইনাস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি 5.1212 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, তাহলে ট্যান ইনভার্স সাইন 60 ডিগ্রি 5.1212 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 11, 1 বাই 0.5 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 10 মাইনাস cos 60 ডিগ্রি 5.1212 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 11, 58.81 ডিগ্রি। তাহলে ইলেকট্রনটা এই কোণে বিক্ষিপ্ত হবে, এই যে ইলেকট্রনের বিক্ষেপ কোণ পেয়ে গেছি।
তাহলে ইলেকট্রনের বিক্ষেপ কোণ। এইবার দেখো ভর বেগ গতিশক্তি, ভর বেগ গতিশক্তি। অনেকে বলতে ভাই বেগ আমি এভাবে বের করতে পারি, যে 1 নম্বর আর 2 নম্বর বর্গ করে যোগ করে দিলে, ঠিক আছে, বর্গ করে যোগ করে দিয়ে এখান থেকে এম ভি বের করে নিতে পারি, ঠিক আছে। অথবা তুমি থেটার মান পেয়ে গেছো না, এই যে থেটা, থেটা পেয়ে গেছো, এই থেটার মানটা নিয়ে এখানে বসাবা, বসানোর পরে ভি বের করবা, আর এম কে কি লিখবা, এম কে লিখবা এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম নটের মান জানো, আর এখানে উপরে একটা ভি, নিচে একটা ভি স্কোয়ার, আননোন কোয়ান্টিটি একটাই থাকবে, দ্যাট ইজ ভি। তুমি এখান থেকে ভি বের করে নেবা, বাট এটা খুবই ফালতু নিয়ম, এটা খুবই ফালতু নিয়ম, আমি এটা সাপোর্ট করি না। তোমার যদি ভালো করে মাথায় রাখবা, কম্পোটন ক্রিয়ার ম্যাথ কিন্তু একটা নির্দিষ্ট ধাঁচের ম্যাথ, এর চেয়ে কঠিন কিছু আসতে পারবে না। তোমার যদি ইলেকট্রনের ভর বেগ গতিশক্তি চাই, বা সাপোজ শুধু ভর চাই, বা সাপোজ শুধু বেগ চাই, তাহলে তুমি গতিশক্তিটা বের করবা, তুমি গতিশক্তিটা বের করবা, ওইখান থেকে ভর পেয়ে যাবা, ভর পাইলে বেগ পেয়ে যাবা, ঠিক আছে। গতিশক্তি বের করবা, গতিশক্তি বের করলে ভর পেয়ে যাবা, ভর পাইলে বেগ পেয়ে যাবা, বুঝছো? তাহলে গতিশক্তিটা বের করতে হবে। তাহলে আমরা গতিশক্তিটা বের করব, দেখো আগে গতিশক্তিটা বের করে ফেলবো। তো গতিশক্তি কেমনে বের করবো, ইকে ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এইচ সি কমন নিয়ে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম। তাহলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 গুণ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 1 ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা 0.5 অ্যারমস্ট্রং, তো 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম, ল্যামডা প্রাইম 5.1212, 5.1212 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, তাহলে 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8, 1 বাই 0.5 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 5.1212 exponential function minus 11, 9.4087 into 10 to the power minus 17 জুল। একে ভাগ দিব 1.6 into 10 to the power minus 19 দিয়ে, ভাগ 1.6 exponential function minus 19 দিয়ে, তাহলে 588.049 এত ইলেকট্রোভোল্ট আসছে। তাহলে গতিশক্তি, গতিশক্তি থেকে ভর, এবার ভর এম দরকার, এম ইকুয়াল টু ইকে ইকুয়াল টু এম সি স্কোয়ার এম নট সি স্কোয়ার, 588.049 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সিকোয়েন্সটা মাথায় রাখবা, গতিশক্তি ভর বেগ, গতিশক্তি থেকে ভর পাবো বেগ পাবো। এবার এম 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 এর মানটাই বের করতে চাই, মাইনাস এম নট 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 সি স্কোয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার স্কোয়ার, 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 19, ওকে, এর সাথে ভাগ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কোয়ার, তারপরে যোগ 9.11 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 31। তাহলে অতএব এম ইকুয়াল টু 9.1204 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, ঠিক আছে। ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, না 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 না, ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার দিব না, কম্পোটন ক্রিয়া, এটা ফটোতড়িৎ ক্রিয়া হইলে দিতাম আমরা। ফটোতড়িৎ ক্রিয়া ইলেকট্রনের বেগ অনেক কম থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, এই ক্ষেত্রে না। ভাই একটা প্রবলেম আছে, কি প্রবলেম? এত প্রবলেম থাকলে হবে বলো। এবার বেগ, এবার বেগ চাই, এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে তাড়াতাড়ি এম এর মানটা বসাই, 9.1204 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, এইটা আর এইটা কাটে যায়, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 9.11 ভাগ 9.12
04, তাহলে 0.99885, এটাকে এই পাশে নিব 1 মাইনাস অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার সি স্কোয়ার দিয়ে রুট অ্যান্সার, তাহলে অতএব ভি ইকুয়াল টু 0.0337 সি, এটাই হচ্ছে বেগের মান। শেষ। ফটো তড়িৎ ক্রিয়ায় বেগ অনেক বেশি থাকে না। শোনো, এইখানে যদি আমরা মানে এটা আমরা ঠিকঠাক করছি, তুমি যদি ফটো তড়িৎ ক্রিয়াতেও গতিশক্তি ইকে ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার দিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই, ওটা খুবই ভালো হলো। কিন্তু তুমি হিসাব করে দেখিও হাফ এম বি স্কোয়ার দিয়ে করলেও একই রেজাল্ট আসে। ঠিক আছে, ওইখানে বেগের মান খুব একটা মনে করো যে বেশি হয় না, 10⁻7 বা 6 কোঠায় থাকে, 10⁸ পৌঁছায় না। 10⁸ পৌঁছাইলেই আমরা বলি আলোর বেগের কাছাকাছি। ইকুয়াল টু 5 প্লাস কে ম্যাক্স কোথায়? এখানে 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 ইকুয়াল টু 5 প্লাস ফাই কোথায়? তোমার কম্পোটান ক্রিয়াতে ফাই কোথায়? এখানে তো ফাই দিয়ে করা যাবে না, এখানে তো ফাই নাই। ওকে, ডান, বোঝা গেছে? অলরেডি 1 ঘন্টা হয়ে গেল। আমি তো ভাবলাম আজকে সব শেষ করে দিব। আরো তো অনেক ম্যাথ আছে। এই না, ছুটি তো হবেই না, ছুটি তো হবে না। ওকে, চলো এবার কম্পোটান ক্রিয়ার কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। সরি, কম্পোটান বলতেছি, ফটোতড়িৎ ক্রিয়ার কিছু ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে, ফটোতড়িৎ ক্রিয়ার কিছু কয়েকটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। তো আসলে লিখো, 1 নম্বর বলা হচ্ছে 4 × 10⁻15 হার্টজ কম্পাঙ্কের সবুজ আলো কোনো 3 × 10⁻³ ওয়াট ক্ষমতার লেজার উৎস হতে নির্গত হচ্ছে। লেজার উৎস হতে নির্গত হচ্ছে। তাহলে কোশ্চেন 1, উৎস হতে নির্গত ফোটনের শক্তি। আর 2 নম্বর, উৎস হতে গড়ে প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন নির্গত হচ্ছে, বলো। উৎস হতে গড়ে প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন নির্গত হচ্ছে? দেখো, একটা লেজার লাইট থেকে সবুজ বর্ণের আলো নির্গত হচ্ছে। এই যে ধরো, এটা হচ্ছে একটা লেজার লাইট, আলোক উৎস। তো এখান থেকে এই যে সবুজ বর্ণের আলো নির্গত হচ্ছে। আলো মানে কি? ফোটন। এই যে লাখ লাখ কোটি কোটি ফোটন এখান থেকে নির্গত হচ্ছে। ঠিক আছে, এভাবে। তো উৎস হতে নির্গত ফোটনের শক্তি, 1 নম্বর চাইছে ফোটনের শক্তি। এটা খুবই সহজ, ফোটনের শক্তি ই ইকুয়াল টু এইচএফ। আচ্ছা বলো তো, এটা কয়টা ফোটনের শক্তি? এটা কয়টা ফোটনের শক্তি ভাইয়া? এটা একটা ফোটনের শক্তি, ইকুয়াল টু এইচএফ। 6.626 × 10⁻³ গুণ 4 × 10⁻15 হার্টজ। তাহলে হিসাব করি কত আসে দেখি। 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 4 এক্সপোনেনশিয়াল ফাংশন 15, তাহলে 2.65 ইলেকট্রোভোল্টে বের করে ফেলি। একে ভাগ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 দিয়ে দিই। তাহলে ইলেকট্রোভোল্টে 16.565 ইলেকট্রোভোল্ট, অর্থাৎ একটা ফোটন এইটুকু শক্তি ক্যারি করে। এটা একটা ফোটনের শক্তি। এবার আমাদের বলছে উৎস হতে গড়ে প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন নির্গত হবে, কতগুলো করে ফোটন নির্গত হবে, উৎস থেকে প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন নির্গত হবে, এটা আমাদের বের করতে বলছে। উৎস থেকে গড়ে প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন নির্গত হবে। এই যে উৎসটা, এই উৎসের ক্ষমতা পি দেওয়া আছে, পি 3 ×
10⁻³ ওয়াট, এটা তার ক্ষমতা। এবার দেখো ক্ষমতা থেকে আমরা হিসাব করতে পারবো যে প্রতি সেকেন্ডে গড়ে কতগুলো ফোটন নির্গত হবে। প্রতি সেকেন্ডে মানে টি এর মান 1 সেকেন্ড, টি এর মান 1 সেকেন্ডে নির্গত ফোটন ধরো ছোট হাতের এন। তাহলে সবাই এবার একটু লেখাপাত দিয়ে বোর্ডে থাকো, দেখো কত সহজ ম্যাথ। ধরি এইখান থেকে এন সংখ্যক ফোটন নির্গত হচ্ছে টি সময়, ধরো এন সংখ্যক ফোটন টি সময় ধরো নির্গত হচ্ছে এন সংখ্যক ফোটন। তাহলে আমি যদি বলি এখান থেকে নির্গত ফোটনের মোট শক্তি কত, মোট শক্তি, ঠিক আছে, এন সংখ্যক ফোটনের জন্য মোট শক্তি কত, ধরো ই টোটাল, তো এটা হচ্ছে এন এইচ এফ, একটা ফোটনের শক্তি এইচ এফ, তাহলে নির্গত ফোটনের মোট শক্তি এন এইচ এফ। এবার আসো ক্ষমতা, পি ইকুয়াল টু মোট শক্তি বাই সময় না, ক্ষমতা মানে কি শক্তি বাই সময়। তো আমি কি বললাম, ধরলাম যে এখান থেকে টি সময়ে ধরো এন সংখ্যক ফোটন নির্গত হচ্ছে, তাহলে টি সময়ে এন সংখ্যক ফোটন নির্গত হলে টি সময়ে এন সংখ্যক ফোটনের নির্গত হওয়ার মোট শক্তি, ফোটনের মোট শক্তি এন এইচ এফ, তাকে ভাগ দিব টি দিয়ে। তাহলে পি ইকুয়াল টু ইটি মানে এন এইচ এফ ডিভাইডেড বাই টি। অনেক সময় এফ এর মান দেওয়া থাকে না, ল্যামডার মান দেওয়া থাকে, এফকে আমরা সি বাই ল্যামডাও লিখতে পারি, তো তখন আমরা সি বাই ল্যামডা লিখি, কিন্তু এখানে এফ এর মান দেওয়া আছে তো এফই থাকুক। পি জানা, ক্ষমতা জানা, এইচ এর মান জানি, এফ এর মান জানি, টি এর মান প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে এন এর মানটা কত বের করতে হবে, এই তো হয়ে গেল। অথবা আমরা এন বাই টিও বের করতে পারতাম, গড়ে প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন, তার মানে এন বাই টি ফোটন নির্গত হওয়ার রেট, হার। তাহলে অতএব এন বাই টি, টি এর সাথে পি গুণ, উপরে তাহলে পি আর নিচে এইচ এফ। এবার মান বসাও, 3 × 10⁻³ এইচ এর মান 6.626 × 10⁻34 গুণ এফ, এফ ফ্রিকোয়েন্সি কত ছিল 4 × 10⁻15, 4 × 10⁻15, তাহলে কত হচ্ছে 3 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ডিভাইডেড বাই 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 4 এক্সপোনেনশিয়াল ফাংশন 15, তাহলে 1.1319 গুণ 10⁻15 এত পার সেকেন্ড, মানে সেকেন্ডে এতগুলো, সেকেন্ডে এতগুলো। সহজ না বলো, তোলো 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 দ্রুত তোলো। ওকে, এবার 2 নম্বর, 60 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি হতে, বৈদ্যুতিক বাতি হতে 555 ন্যানোমিটার, 555 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো নির্গত হচ্ছে, সবুজ আলো নির্গত হচ্ছে। তড়িৎ শক্তির 8% যদি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, যদি আলোক শক্তিতে রূপান্তরিত হয় তবে প্রতি সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা নির্ণয় করো, তবে প্রতি সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা নির্ণয় করো, তবে প্রতি সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা নির্ণয় করো। ট্রাই করো, খুবই সহজ ম্যাথটা, ট্রাই করো, দেখো খুবই সহজ একটা ম্যাথ। ওকে, দেখো কি বলা হয়েছে, 60 ওয়াটের একটা বাতি, একটা বাতি এটা সবুজ বাতি, মানে এখান থেকে সবুজ আলো নির্গত হচ্ছে, তো ফিলামেন্ট আবার সবুজ বর্ণের ভাবিও না, এই যে সবুজ আলো এখান থেকে নির্গত হচ্ছে, তাই বলছে। তো এই যে বাতিটা, এই বাতিটা কত ওয়াটের, 60 ওয়াটের একটা বাতি, তাহলে বৈদ্যুতিক ক্ষমতা 60 ওয়াট, এটা এর বৈদ্যুতিক ক্ষমতা। এখন দেখো
বৈদ্যুতিক ক্ষমতাটা 60 ওয়াট। এই বৈদ্যুতিক ক্ষমতার 8% আলোক ক্ষমতা অপটিক্যাল পাওয়ারে কনভার্ট হচ্ছে। অনেকে বলছে ভাই পাওয়ার তো বলে না, বলছে শক্তি। শক্তিকে সময় দিয়ে ভাগ করলেই তো পাওয়ার হয়। তো শক্তি যদি আমি যদি বলি শক্তি 8% আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তির 8%, তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে ইলেকট্রিক্যাল পাওয়ারের 8% অপটিক্যাল পাওয়ারে কনভার্ট হচ্ছে, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, একই কথা। তো এখন দেখো তাহলে ক্ষমতা পি, ধরো এই বাতি থেকে আলো নির্গত হচ্ছে, সবুজ আলো। তা আমি ধরলাম যে ধরো টি সময়ে এন সংখ্যক ফোটন নির্গত হচ্ছে, এন সংখ্যক ফোটন নির্গত হচ্ছে। এই বাতিটা থেকে যে আলো নির্গত হচ্ছে, সবুজ আলো নির্গত হচ্ছে, তো ঝাঁকে ঝাঁকে ফোটন নির্গত হচ্ছে। তো আমরা ধরলাম টি সময় ধরো এন সংখ্যক ফোটন নির্গত হচ্ছে, এটা আমরা ধরলাম টি সময় এন সংখ্যক ফোটন। তাহলে আমরা অপটিক্যাল পাওয়ারটা বের করতে চাই। অপটিক্যাল পাওয়ার আলোক ক্ষমতা। তাহলে অপটিক্যাল পাওয়ার পি হবে অপটিক্যাল এনার্জি ডিভাইডেড বাই টাইম টি। টি সময় যদি এন সংখ্যক ফোটন নির্গত হয়, তাহলে একটা ফোটনের শক্তি এইচ এফ, এন সংখ্যক ফোটনের শক্তি এন এইচ এফ ডিভাইডেড বাই টি। এফ দেওয়া নাই, দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। কই, এই যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, তাহলে এন এইচ এফ, এফ এর জায়গায় সি বাই ল্যামডা, এফ এর জায়গায় সি বাই ল্যামডা, ল্যামডা ইন্টু টি। অপটিক্যাল পাওয়ার হচ্ছে পি। এইবার আসো এই অপটিক্যাল পাওয়ার, আচ্ছা পাওয়ার মানে কি? পাওয়ার মানে ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তো ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা কত? বৈদ্যুতিক ক্ষমতা কত? বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে 60 ওয়াট। তার মানে 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ড টাইমে 60 জুল এনার্জি। ডাব্লিউ ইকুয়াল টু কি? পিটি না? ডাব্লিউ ইকুয়াল টু কি? পিটি না? এই যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। তা আমি যদি ডাব্লিউ লিখি, সাপোজ যদি আমি ডাব্লিউ লিখি, ধরো অপটিক্যাল এনার্জি যদি লিখি, অপটিক্যাল এনার্জি যদি লিখি, তাহলে এটা হচ্ছে এই যে ইটি অপটিক্যাল এনার্জি। তাহলে অপটিক্যাল এনার্জি ইটি, অপটিক্যাল পাওয়ার পি ইন্টু টি। বুঝতে পারছো? পি ইন্টু টি। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা দেওয়া আছে কত? 60 ওয়াট। তা আমি যদি টি এর মান 1 সেকেন্ড ধরি, টি এর মান যদি 1 সেকেন্ড চিন্তা করি, তাহলে অপটিক্যাল পাওয়ার এখানে টি এর মান 1 সেকেন্ড বসাই, ইটিটাই হচ্ছে মানে পি হবে। কিন্তু তখন পি কিন্তু এই 60 হবে না, 60-এর এই যে পিটা, এটা হবে 60-এর 8%। কারণ 60 ওয়াট তো এটা ইলেকট্রিক্যাল পাওয়ার, বাতির ক্ষমতা এত ওয়াট। তাহলে ওই ইলেকট্রিক্যাল পাওয়ারের অপটিক্যাল পাওয়ারটা যেটা আসবে সেটা 60 ওয়াটের 8% আসবে। বুঝতে পারছো? সেটা 60 ওয়াটের কি হবে? 8% আসবে। তো আমাদের অপটিক্যাল এনার্জি নিয়ে কাজ করার দরকার নেই, আমরা পাওয়ার নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। পাওয়ার পি ইকুয়াল টু এইটা, পাওয়ার পি। তাহলে এই পিটা হচ্ছে অপটিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার দেওয়া আছে 60 ওয়াট, তাহলে অপটিক্যাল পাওয়ার হবে 60 ওয়াটের 8%। তাহলে এখানে আমরা যে পি এর মানটা বসাবো, এই যে পি এখানে থাকুক, আমরা এখানে যে পি এর মানটা বসাবো, এই মানটা হবে 60 ওয়াটের 8%। তাহলে 60 গুণ 8/100। ইলেকট্রিক্যাল পাওয়ার 60 ওয়াট, তার 8% আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো অপটিক্যাল পাওয়ার 60 ওয়াটের 8%। এন এর মান বের করতে চাই, টি এর মান ওই যে 1 সেকেন্ড ধরেও বের করতে পারো, অথবা এন বাই টিও বের করতে পারো। দেখো তাই চাইছে প্রতি সেকেন্ডে নির্গত ফোটন সংখ্যা, তো প্রতি সেকেন্ড মানে এন বাই টিও বের করতে পারো, অথবা ডিরেক্ট এন এর মান বের করতে পারো। ল্যামডা হচ্ছে 555 ন্যানোমিটার গুণ 10⁻⁹। টি এর মান 1 সেকেন্ড, এন 6.626 ইন্টু 10⁻34, 3 ইন্টু 10⁸। তাহলে এখান থেকে এন এর মানটা বের করবো, শেষ কাজ শেষ। ওকে, ভাই 9 নম্বর লেকচারটা এখন আপলোড হয়নি কেন কি জানি। ওকে, ডান। এবার দেখো 3 নম্বর, এটা খুব সুন্দর একটা ম্যাথ। বলা হচ্ছে
400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কোনো 1.4 মিলিওয়াট, 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কোনো এত মিলিওয়াটের তড়িৎ কোষে তড়িৎ কোষের ধাতব পাতে আপতিত হলে আপতিত ফোটনের যতগুলো ফোটন আপতিত হয় সেই আপতিত ফোটনের 0.1% ফটো তড়িৎ তৈরি করে। ফটো তড়িৎ তৈরি করে। ফটো তড়িৎ প্রবাহ নির্ণয় করো। ফটো তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আমরা ফটো তড়িৎ প্রবাহ পড়ার সময় এরকম একটা বায়ুশূন্য কোয়ার্টজ নল আঁকছিলাম না? এরকম একটা বায়ুশূন্য কোয়ার্টজ নল আঁকছিলাম। এই বায়ুশূন্য কোয়ার্টজ নলে এই যে দুইটা ধাতব পাত ছিল, এখানে একটা ধাতব পাত, এখানে একটা ধাতব পাত ছিল। তারপরে ফটো তড়িৎ ক্রিয়া হচ্ছিল, এখানে ধরো একটা নগণ্য ব্যাটারি লাগাইছিলাম, সুইচ দিয়ে দিয়েছিলাম একটা, তারপর রোদ টোদ অ্যামিটার ট্যামিটার দিয়ে যুক্ত করে দিয়েছিলাম। মানে মূল কথা হচ্ছে একটা পূর্ণ বর্তনী তৈরি করছিলাম আমরা এরকম। এবার দেখো এই যে ধাতব পাত, এই ধাতব পাতে ফোটন এসে আঘাত করত। এই ধাতব পাতে ফোটন এসে আঘাত করত। তো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন। এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবার বলে দেওয়া আছে 400 ন্যানোমিটার। আর ফটোতড়িৎ কোষের ক্ষমতা পি বলে দেওয়া আছে 1.4 মিলিওয়াট। এবার সবাই বোর্ডে তাকাও। আচ্ছা বলো তো, যতগুলো ফোটন এসে আপতিত হবে ইলেকট্রন নির্গত হবে তার বেশি নাকি তার কম? বলো, যতগুলো ফোটন আপতিত হবে ইলেকট্রন নির্গত হবে তার বেশি নাকি তার কম? সেম। যতগুলো একটা ফোটন, এটা কিন্তু মাথার মধ্যে একবার ঢুকায় রাখবা সবসময়, একটা ফোটন একটা ইলেকট্রনকে আঘাত করতে পারে। তো এখান থেকে যে কটা ফোটন এসে আঘাত করবে সেই কটা ইলেকট্রনকেই কিন্তু টেনে তুলবে। তাহলে ফোটন এদের সংখ্যা কিন্তু সেম। যতগুলো ফোটন ততগুলো কিন্তু ফটো ইলেকট্রন নির্গত হবে আর কি। তো এবার বলা হচ্ছে যে কটা ফটো ইলেকট্রন নির্গত হয় সবগুলো কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। ফটো তড়িৎ প্রবাহ কিন্তু সবাই তৈরি করে না। তো আপতিত ফোটনের বলা হচ্ছে 0.1% ফটো তড়িৎ প্রবাহ তৈরি করে। তার মানে আপতিত ফোটন এটা সমান সমান নির্গত ইলেকট্রন। কিন্তু নির্গত ইলেকট্রনের সবাই কিন্তু ফটো তড়িৎ প্রবাহে অংশগ্রহণ করে না। ফটো তড়িৎ প্রবাহে যারা অংশগ্রহণ করে, নির্গত ইলেকট্রনের সবাই কিন্তু ফটো তড়িৎ প্রবাহে অংশ নেয় না। নির্গত ইলেকট্রনের তো কতগুলা ফটো তড়িৎ প্রবাহে অংশ নেয়? আপতিত ফোটনের সমান সংখ্যক ইলেকট্রন নির্গত হবে, কিন্তু এই নির্গত ইলেকট্রনের 0.1% ফটো তড়িৎ প্রবাহ তৈরি করতেছে। ফটো তড়িৎ তৈরি করে, বুঝছো? তাহলে আপতিত ফোটনের সংখ্যা ধরলাম এন সংখ্যক ফোটন গিয়ে পড়ছে, এন সংখ্যক ফোটন। তাহলে এন সংখ্যক ফোটন গিয়ে পড়ছে, কিন্তু সেই এন সংখ্যক ফোটনের জন্য যে ইলেকট্রনগুলো বের হয়ে আসছে তার মধ্যে এই ধাতব পাতের মধ্য দিয়ে এই বর্তনীর মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো করতেছে, ধরো বড় হাতের এন, ঠিক আছে, বড় হাতের এন, এই যে ইলেকট্রন ফ্লো করতেছে বড় হাতের এন, সেইটা হচ্ছে এই ছোট হাতের এন এর 0.1%। বুঝলা? 0.1%। এই কথাটা বুঝতে পারলে ম্যাথ শেষ। যতগুলো ফোটন গিয়ে আঘাত করতেছে ততগুলো ইলেকট্রন নর্মালি নির্গত হয়। এবার সেই ইলেকট্রনগুলোই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, কিন্তু সবগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে না। কতটুকু করছে? আপতিত ফোটনের 0.1%। তার মানে আপতিত ফোটনের সংখ্যা যদি 100টা হয়
তার 0.1% হচ্ছে ফটোতড়িৎ প্রবাহের জন্য দায়ী। ঠিক আছে, আরেকবার বলে দিলাম কিন্তু আপতিত ফোটনের 0.1% ফটোতড়িৎ প্রবাহের জন্য দায়ী। তাহলে আপতিত ফোটনের সংখ্যা যদি 100টা হয় তার 0.1% ইলেকট্রন ফ্লো হচ্ছে। ঠিক আছে, কথা বুঝছো? এই আর কি। একদম হচ্ছে বাকিগুলো কই যাচ্ছে, বাকিগুলো ধরো ওই ধাতব পাতে আবার ফিরে আসতেছে বা যাইতে পারতেছে না, পর্যাপ্ত গতিশক্তি পাচ্ছে না। নর্মালি কি হয় যে তুমি যদি ভাবো যে এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস কে ম্যাক্স, এই যে কে ম্যাক্স কেন আমরা বলি, কারণ উইদাউট লস যে লাকি কেসটা আছে সেই কেসেই ইলেকট্রন সর্বোচ্চ বেগটা লাভ করে। কিন্তু সবসময় তো এটা হয় না, অন্য কোনোভাবে ইলেকট্রন যখন আর কি ছুটে বের হয়ে আসে তখন সেই ইলেকট্রনের কাছ থেকে ধরো অন্য কেউ শক্তি নিয়ে নিল, তাহলে তার গতিশক্তিটা তো সর্বোচ্চ হবে না। যদি লস হয় তাহলে তো গতিশক্তিটা সর্বোচ্চ হবে না। তো সেই ইলেকট্রন ধরো ওই পাত পর্যন্ত যাইতে পারছে না, সেই ইলেকট্রন তড়িৎ পরিবারে অংশগ্রহণ করতে পারছে না। তাহলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন, এটা হচ্ছে ফটো ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ইলেকট্রন সংখ্যা, তড়িৎ প্রবাহের ইলেকট্রন সংখ্যা। তাহলে আসো তড়িৎ প্রবাহ চাইছে আই, সবাই তাকাও বোর্ডে তাকাও, আই ইকুয়াল টু এন বাই টি। এন কি? ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, সরি আই ইকুয়াল টু কিউ বাই টি, কিউ ইকুয়াল টু এন ই বাই টি। এন কি? এন ইলেকট্রনের সংখ্যা, কিউ ই কি? ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, মানে বড় নাই, কিউ ইকুয়াল টু এন ই, সেই সূত্রটা বসালাম। এবার এন এর মানটা জানা লাগবে। তো এন এর মানটা কেমনে জানতে পারি? দেখো ক্ষমতা পি, ফটো এই যে এবার আসো এই জায়গায় এই যে উৎসের ক্ষমতা পি, যেখান থেকে ফোটন নির্গত হচ্ছে তার ক্ষমতা পি, পি হচ্ছে ই টোটাল বাই টি। তুমি চাইলে একবার সূত্রটা মনে রাখতে পারো, এন এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু টি। আর যদি একবারে সূত্র মুখস্থ রাখতে না চাও তা ভাঙো। ই ইকুয়াল টু এইচ এফ, একটা ফোটনের শক্তি এইচ এফ, এন সংখ্যক ফোটনের শক্তি এন এইচ এফ ডিভাইডেড বাই টি। এবার এন এইচ এফ মানে সি বাই ল্যামডা, ল্যামডা ইন্টু টি। তাহলে অতএব পি হচ্ছে এটা। তাহলে অতএব ছোট হাতের এন কত? পি ল্যামডা টি ডিভাইডেড বাই এইচ সি, পি ল্যামডা টি ডিভাইডেড বাই এইচ সি। এবার বড় হাতের এন হবে ছোট হাতের এন এর 0.1%, ই ডিভাইডেড বাই টি বসাই। ছোট হাতের এন, এই যে ছোট হাতের এন, তার মান পি ল্যামডা টি ডিভাইডেড বাই এইচ সি গুণ 0.1 ডিভাইডেড বাই 100 গুণ ই বাই টি। টি আর টি ভ্যানিশ, দেখো টি লাগবে না, আর সব কিছুর মান তুমি জানো। পি এর মান 1.4 মিলিওয়াট, 1.4 ইন্টু 10⁻³ ল্যামডার মান 400 ন্যানোমিটার, তাহলে 400 গুণ 10⁻⁹ 0.1, ই এর মান 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই এইচ এর মান 6.626 ইন্টু 10⁻34, সি এর মান 3 ইন্টু 10⁸ গুণ 100, আর টি তো ভ্যানিশ, টি তো ভ্যানিশ। ঠিক আছে, তাহলে 1.4 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 400 এক্সপোনেনশিয়াল ফাংশন -9 গুণ 0.1 গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19, 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 গুণ 100। খুবই কম মান। 4.5 ইন্টু 10⁻⁷। ই ছোট টি মানে কি? ই ছোট টি মানে এনার্জি, টোটাল এনার্জি, এটা মানে হচ্ছে টোটাল এনার্জি, বুঝছো? তাহলে 4.507 ইন্টু 10⁻⁷ এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, এত অ্যাম্পিয়ার। এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ। ওকে, বুঝতে পারছি? 3 নম্বর ডান। 4 নম্বর দেখো, বলা হচ্ছে সূর্যালোকের আলোক শক্তির, আলোকের মানে আলোর আর কি, আলোকের শক্তি ফ্লাক্স 3.88 ইন্টু 10⁻⁻4 এত ওয়াট পার মিটার স্কোয়ার। সূর্যালোকের আলোকের শক্তি ফ্লাক্স এত।
পৃথিবীতে 2 মিটার স্কয়ার ক্ষেত্রের উপর প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন আপতিত হবে। ধরো সূর্যরশ্মির গড় তরঙ্গ দৈর্ঘ্য 550 ন্যানোমিটার। ধরো, তোলো ম্যাটটা তোলো, তুলে একটু ভাবনা চিন্তা করো তো কি করা যায়। সূর্যালোকের আলোর শক্তি ফ্লাক্সের এককটা দেখো ভালো করে, ওয়াট পার মিটার স্কয়ার। এটা মানে কি জানো? এটা মানে তীব্রতা। এটা মানে হচ্ছে তীব্রতা। ওই যে আমরা ভৌতালোক বিজ্ঞান চ্যাপ্টারে আমরা পয়েন্টিং ভেক্টর পড়ছিলাম না, ওই পয়েন্টিং ভেক্টরটাই হচ্ছে আলোক তীব্রতা। তাহলে আগে তোমার এই তীব্রতাটা বুঝাই। তীব্রতা মানে পয়েন্টিং ভেক্টর আর কি, পয়েন্টিং ভেক্টর। মনে করো কোনো একটা উৎস হতে আলো নির্গত হচ্ছে, আলো নির্গত হচ্ছে। এবার এর সামনে একটা ক্ষেত্রফল আমরা রাখলাম, এই ক্ষেত্রফলের মান a। এর মধ্য দিয়ে এই যে আলো নির্গত হচ্ছে, তো ধরো টি সময়ে ই পরিমাণ শক্তি, শক্তিকারী করে। তাহলে এ হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে টি সময় ই পরিমাণ শক্তি প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ শক্তি প্রবাহিত হচ্ছে এইটারই বলা হয় ক্ষমতা, ঠিক আছে, ওই সোর্সের ক্ষমতা বলা হয়। তাহলে দেখো তো, এই যে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে টি সময়ে নির্গত শক্তি, দ্যাট ইজ ই। তাহলে অতএব একক ক্ষেত্রের মধ্য দিয়ে একক সময়ে নির্গত শক্তি, বা এটা ই ডিভাইডেড বাই একক ক্ষেত্রের মধ্য দিয়ে এ দিয়ে ভাগ, একক সময়ে টি দিয়ে ভাগ। এবার ই বাই টি মানে পি, ক্ষমতা পি, ই বাই টি মানে পি ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই এ ক্ষেত্রফল। এটাকে বলা হয় তীব্রতা আই ইকুয়াল টু পি বাই এ। একক কি হবে? একক পি এর একক কি ওয়াট, এর একক কি মিটার স্কয়ার। তাহলে ওয়াট পার মিটার স্কয়ার। বুঝতে পারছো? তাহলে আমার কি দেওয়া আছে? আমার আসলে আলোকের তীব্রতা দেওয়া আছে, অর্থাৎ প্রতি মিটার স্কয়ারে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আলো পড়তেছে, কি পরিমাণ শক্তির আলো পড়তেছে, বা প্রতি মিটার স্কয়ারে ক্ষমতা দেওয়া আছে। বুঝছো? এইবার আসো, এই যেটা হচ্ছে সূর্য, তো সূর্য তো আলো ছড়াচ্ছে। এবার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতেছে। এখন পৃথিবীতে মনে করো তুমি এখানে একটা ক্ষেত্র রাখছো, এই ক্ষেত্রের ক্ষেত্রফল এর মানটা 2 মিটার স্কয়ার। এখন এইখান থেকে সূর্য থেকে আলোক রশ্মি আসতেছে। আলোক রশ্মি মানে এই যে ফোটন, ঝাঁকে ঝাঁকে ফোটন এসে পড়তেছে, এই ধাতব পড়তেছে ধরো, বা এই ক্ষেত্রের উপর পড়তেছে, ধরো এই ক্ষেত্রের উপর। তো যদি এখান থেকে ফোটন এসে এই ক্ষেত্রের উপর পড়ে, যার ক্ষেত্রফল কত? 2 মিটার স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। তো যদি এখান থেকে আলো এসে এই ক্ষেত্রের উপর পড়ে, তো প্রতি সেকেন্ডে দেখো, প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন আপতিত হবে, প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন আপতিত হবে, প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন আপতিত হবে। তাহলে পি ইকুয়াল টু কি জানি?
ই টোটাল ডিভাইডেড বাই টি। একটা ফোটনের শক্তি এইচ এফ, এন সংখ্যক ফোটনের শক্তি এন এইচ এফ ডিভাইডেড বাই টি। এফ দেওয়া নেই, ল্যামডা দেওয়া আছে, ওকে। তাহলে এন এইচ সি বাই ল্যামডা টি। তুমি চাইলে এই সূত্রটাকে একবারে সূত্র হিসাবে মুখস্থ রাখতে পারো। পি তো দেওয়া নেই, পি তো ক্ষমতা, পি তো দেওয়া নেই। এইবার পি ইকুয়াল টু আই এ, বুঝতে পারছো? এই যে এটা পি, পি ইকুয়াল টু কি আই এ। শেষ, ম্যাথ শেষ। প্রতি সেকেন্ডে এন এর মান 1 ধরে, টি এর মান 1 ধরে এন এর মানটা বের করবা। তাহলে এই আই তীব্রতাটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের তীব্রতা, আই দেওয়া আছে। তাহলে 3.88, দেখো কত সহজ ম্যাথ, সূত্র জানলে। 10⁻⁻4 এ হচ্ছে 2 মিটার স্কোয়ার, 2। এন এর মান বের করতে চাই 6.626 ইন্টু 10⁻34, সি এর মান 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু টি। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা 550 ন্যানোমিটার গুণ 10⁻⁹ গুণ টি, টি এর মান 1 সেকেন্ড। এখান থেকে এন এর মানটা বের করে নেবা, প্রতি সেকেন্ডে কতটি ফোটন ওই পাতে আপতিত হবে, বা কত প্রতি সেকেন্ডে কতটা ফোটন ওই ক্ষেত্রফলের উপর পড়বে। বুঝতে পারছো? ডান। বলা হচ্ছে পারদের বাষ্প 380 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন শুষে নিয়ে, একটি ফোটন শুষে নিয়ে 232 ন্যানোমিটার, সরি 540 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই বাড়বে। শুষে নিয়ে, একটি ফোটন শুষে নিয়ে এত তরঙ্গ দৈর্ঘ্যের পারদের বাষ্প এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন শুষে নিয়ে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটি অজানা, কেমন হয়ে যাচ্ছে বাংলা, পারদের বাষ্প এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন শুষে নিয়ে, সরি মন খারাপ করিও না, শুষে নিয়ে দুটি ফোটন নির্গত করে, নির্গত করে একটির তরঙ্গ দৈর্ঘ্য 540 ন্যানোমিটার হলে অপরটির তরঙ্গ দৈর্ঘ্য কত? মন খারাপ করিও না, নাও। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার একটা কনসেপ্ট। দেখো, মনে করো এখানে হচ্ছে পারদের বাষ্প, এর মধ্যে পারদের বাষ্প আছে। এবার এই পারদের বাষ্প কি করছে? একটা ফোটন শুষে নিয়েছে। ধরো পারদের বাষ্পকে লক্ষ্য করে একটা ফোটন ছুড়ে দেওয়া হয়েছে, এই যে একটা ফোটন ছুড়ে দেওয়া হয়েছে। এই একটা ফোটনকে শুষে নিয়ে সে কি করছে? দুইটা ফোটন নির্গত করছে। এই একটা ফোটন নির্গত করছে, এই একটা ফোটন নির্গত করছে। তো একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আমি জানি, ধরো এটা λ1, এটা আমি জানি 540 ন্যানোমিটার। তাহলে আর একটা আমি জানি না, ওইটা কত হবে, এই λ2টা কত হবে, এইটা আমাদের বের করতে হবে। আর এটা ল্যামডার মানটা দেওয়া আছে 380 ন্যানোমিটার, এটা দেওয়া আছে 380 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে 380 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন শুষে নিয়ে দুইটা আলাদা ফোটন নির্গত করলো। তার মধ্যে একটার তরঙ্গ দৈর্ঘ্য 540 ন্যানোমিটার হলে অপরটার তরঙ্গ দৈর্ঘ্য কত, এইটা আমাদের বের করতে হবে। তো পারবো কিনা? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই। শক্তি সংরক্ষণশীল, তাই না? দেখো তো এই যে ফোটনটা, এই ফোটনটার শক্তি কত? ই কত? ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। এর শক্তি কত? এর শক্তি E2 এইচসি বাই λ2। এর শক্তি E1 এইচসি বাই λ1। তো শক্তি তো সংরক্ষণশীল, তাই না? শক্তি কি সংরক্ষণশীল না? তাহলে শক্তি যদি সংরক্ষণশীল হয়
শক্তি সংরক্ষণশীল হলে ই সমান ইয়ন প্লাস ই টু, ই সমান সমান ইয়ন প্লাস ই টু। তাহলে ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, এইচসি বাই ল্যামডা 1, এইচসি বাই ল্যামডা 2। এইচসি 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 কাটাকাটি, 1 বাই ল্যামডা 1 বাই ল্যামডা 1, 1 বাই ল্যামডা 2। এবার মান বসে দাও, এবার মান বসে দাও। 1 বাই ল্যামডা 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 380 ইকুয়াল টু 1 বাই ল্যামডা 1 কত 540 প্লাস 1 বাই ল্যামডা 2, ল্যামডা 2 380 ইনভার্স মাইনাস 540 এর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স। ভাই কত আসছে জানো? 1282.5 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। ঠিক আছে, একটা সূত্র তোমার শিখাই দিতে পারি। এই যে এরকম একটা ফোটন শুষে নিয়ে যদি পারদের বাষ্প বা যে কেউ অনেকগুলো ফোটন নির্গত করে, 1 2 3 এরকম ডট 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 অনেকগুলো ফোটন যদি নির্গত করে, তাহলে ই ইকুয়াল টু ইয়ন প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস ই থ্রি ই ফোর। ঠিক আছে, ইয়ন মানে ই ইকুয়াল টু ইয়ন প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস ই ফোর ডট 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 এরকম চলতেই থাকবে। তাহলে আলটিমেটলি এইচসি 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 সব কাটাকাটি যাবে। সূত্রটা হবে এটা 1 বাই ল্যামডা ইকুয়াল টু 1 বাই ল্যামডা 1, অ্যাডমিশনে একবারও লিখতে পারো 1 বাই ল্যামডা 2 প্লাস ডট 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 চলতেই থাকবে। তো এইটা হচ্ছে এই ক্ষেত্রে সূত্র। এবং তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, কম্পাঙ্ক কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, কম্পাঙ্ক কমবে। ওকে, বত্রিশ বেজে গেল। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আর হচ্ছে এক্স রে, এই দুইটা টপিক ছিল। হ্যাঁ, এই দুইটা টপিক ছিল, ভাবলাম যে আজকে শেষ করে দিতে পারবো। তাহলে আর একটা ক্লাস লাগবে নাকি? নাকি এই পর্যন্ত পড়ায় রেখে দিব? এত পড়ে কি করবা? এত পড়ে বলো কি করবা? এই পর্যন্ত রেখে দিই, বাকিটুকু পড়ে নিও। আমি পড়াবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আর একটা ক্লাস আমরা করবো। আমি ভাবছিলাম আজকে হয়তো শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এক্স রে তো একে একে বুঝাইতে হবে, সময় লাগবে একটু। ওকে, তাহলে আমরা নেক্সট দিন আর একটা ক্লাস করব। ওকে ঠিক আছে, টাটা টাটা। কবে? রবিবারে। নেক্সট দিন মানে রবিবারে। তাহলে তোমাদের সাথে আর একটা দিন আয়ু বাড়লো আমার। ওকে টাটা, ভালো থাকো।